এদিকে সামলাও ওদিকে সামলাও। কি হলো, তুমি একা এলে যে? মা আসবেন না? আমার বলার দায়িত্ব ছিল মেজো, আমি বলে দিয়েছি ব্যাস। উনি বলেছেন উনি আর আমাদের সাথে খাবেন না। ওনার বড় ছেলে বলেছেন না ভিন্ন হতে, তাই তো ওদিকে হাড়ি কড়া নামিয়ে রান্না চাপিয়ে দিয়েছেন একেবারে। আজ থেকে আমাদের সঙ্গে খাবেন না ওনারা। বাবা, ভিন্ন ভিন্নই তো আছেন, খাওয়াটাই যা শুধু একসাথে ছিল সেটাও বন্ধ। তাই বলে আলাদা হাড়ি ছড়িয়ে দিলেন? যে যা ভালো বোঝে করুক না রে মেজো, আমি আর তেল দিতে পারছি না। ও বাবলু আসুক, ও বুঝে নেবে। এই অশান্তি আমার আর ভালো লাগছে না। হ্যাঁ রে মেজো, মেজো ঠাকুরপো কখন আসবে? সেই জানি না বাবা, দেরি হবে মনে হয়। এখনো তো বন্ধুদের সাথে তাস পেটাচ্ছে। তাহলে আমাদের বসে থেকে লাভটা কি? খেতে দিতে বলি? হ্যাঁ হ্যাঁ, দুষ্টু খেতে দে। আয় বাবলি, খেতে আয়। ভিউজ আসছে না রিলসে, আমি তো বুঝতেই পারছি না। হ্যাঁ ঠিক আছে, তুই একটু জেনে জানা তো। হ্যাঁ রাখছি। কিন্তু তুমি বললে যে মা রান্না চাপিয়েছেন, বাজার হাটটা কে করলো? দুষ্টু নাকি? এই একদম আমায় চোখ রাখাবে না। আমি তো সন্ধ্যা থেকে তোমাদের হেসেলেই ওদিকটা গেলাম কখন শুনি। তবে কে করলো? কেন, মায়ের পুষিরা? তারা তো বাজার হাট করে কেটে বেটে দিচ্ছে দেখলাম। কতদিন পর তুমি রান্না করছো বলো তো ঠাম্মি? জেঠুর মুখে যে তোমার রান্নার কত সুখ খেতে শুনেছি, সে আর কি বলবো। বিশেষ করে এই ডাল চিংড়ি ভর্তাটার কথা। শোনো, এই রেসিপিটা কিন্তু আমি একটু শিখে নেবো আজকে। আবার এই বিশ্বাস সেদ্ধ স্যালাড। মেজো চুপ করে খা। আরে এসব না খেলে তোর ফিগারটা ঠিক থাকবে তো? তাছাড়া মধুবনী তো বলেই দিয়েছে আমরা হলাম স্বাক্ষর বাড়ির লোকজন, আমাদেরকেও তো গ্লো করতে হবে। কি হচ্ছেটা কি? একদম কিন্তু লোভ করবি না, যা দিয়েছি খেয়ে নে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো ঠাম্মি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে না? মনে হয় ডাল চিংড়ির ভর্তা। গরম ভাতে না জাস্ট ওয়াও। খেতে পারে না এইসব স্যালাড ফ্যালাড, লোভ তো 16 আনা, তবু জোর করে তোমরা এসব খাবার খাবে। মধুবনির কথায় চেহারা রাখছে, ঢং দেখলে আর বাঁচি না। বুড়ো বয়সে ফিগার বানাবে। দুষ্টু, টেনে এক চড় মারবো একেবারে। শুধু ডগে ডগে কথা না তোর, যে যা খুশি বানায় বানাক, আমাদের কোনো লোভ নেই। এই মেজো, বাবলি, যা দিয়েছি চুপচাপ করে খেয়ে নে। বড় বৌমা, ও মেজো বৌমা, বলছি কি ডাল চিংড়ির ভর্তা রান্না করেছি। বড় খোকা খেতে খুব ভালোবাসে, তোমরা একটু চেখে দেখবে নাকি? হ্যাঁ হ্যাঁ দেখবো তো, দিন না বাটিটা দিন আমাকে। না মা, আসলে কি জানেন তো, আমরা না তেল ঝাল মশলা দেওয়া খাবার খাই না, আমরা ডায়েটের খাবার খাই। এই তো আজকে ডিনারে আমাদের ক্লিয়ার সুপার স্যালাড। আর তাছাড়া হেসেল যখন আপনারা আলাদাই করেছেন, তখন আপনাদের খাবার খেতে যাব কেন? ঠিক আছে, খেও না। ইচ্ছে হলে না ওদিকে হেসেলে এসো, তোলা রইল। খাবার দাবার নিয়ে এসে
মেজাজটাই পুরো বিগড়ে দিল একেবারে। ওই খাবার দেখে এই খাবারে ফোকাস করা যায় নাকি? ভালো লাগে নাকি? এই হাঁ করে দাঁড়িয়ে কি দেখছিস? হ্যাঁ, যা গিয়ে টিভিটা চালা, একটু মন ভুলিয়ে খাই। তুমি দরজা খুলে, আমি টিভি চালাচ্ছি। ব্রেকিং নিউজ, হাসনাবাদের সুপারস্টারের শোতে গন্ডগোল, ফ্যানেদের দৌড়াতে অশান্তি, তার দায় এড়িয়ে গেলেন সাক্ষ্যজিৎ। আর আমরা দেখে নেব প্রত্যক্ষদর্শীরা কি বলছে। তুমি দেখেছো কে বোম ফাটিয়েছে? মা দেখো। হ্যাঁ দেখেছি। কে? সাক্ষ্যজিতের ফ্যান ক্লাবের ছেলেরা। আমি নিজের চোখে দেখেছি ওরা ইচ্ছে করে বোম ফাটিয়েছে। আজকে ওই অসভ্য ছেলেগুলোর জন্য কতগুলো মানুষ পদপৃষ্ট হয়ে মারা পড়ত। আমি সেই অভিযোগ সুপারস্টার সাক্ষ্যজিৎকে জানাতে গেছিলাম, কিন্তু উনি এর দায় নিতে অস্বীকার করে। আর আমি অভিযোগ জানাতে গেছিলাম বলে আমাকে ওখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া। আর এটা কিন্তু একবার নয়, এই ঘটনা আগেও ঘটেছে। ওই সুপারস্টারের ফ্যান ক্লাবের ছেলেরা আমার বাড়িতে ঢুকে আমার বাড়ি ভাঙচুর করেছে, আমার বাবার গায়ে হাত দিয়েছে। আর সেটাও যখন আমি জানাতে গেলাম, ওকে পুলিশ দিয়ে সরিয়ে দেওয়া হলো। সব সময় সুপারস্টার সাক্ষ্যজিৎ এটাই করে, যে অসভ্য ফ্যান ক্লাবকে প্রোটেক্ট করে। যে সাধারণ মানুষ সাক্ষ্যজিৎকে সুপারস্টার বানিয়েছে, তাদের প্রতি তার কোনো দায়িত্ব। আপনার ফ্যান ক্লাবের প্রতি আপনার কোনো কন্ট্রোল নেই? কখনো বাড়ি ভাঙচুর করছেন, কখনো ভিড়ের মধ্যে বোমা ফেলে দিচ্ছেন। আজকে কতগুলো মানুষ আপনার জন্য মারা যেত। সুপারস্টার বলে কি ধরাকে সরাগান করে রেখেছে? যেমন গুরু তার তেমন ভক্ত। শুনুন, আপনি কিন্তু পার পাবেন না। আপনি কাজটা ঠিক করবেন না। দাদা, স্টেজ রেডি আছে। ওকে, চলো। অরুন্ধতী এখন? হ্যাঁ বল। বাবলুদা, তুই ঠিক আছিস? ঠিক আছি মানে? হ্যাঁ, কেন বলতো? তুই জানিস না? আরে কি হয়েছে সেটা তো বলবি। শিগগির লাইভ নিউজটা দেখ, খুব গন্ডগোল হয়ে গেছে। কেন বলতো? আরে দেখ না তুই। দাদা ভাই তুই ওখান থেকে বেরিয়ে আয়। বাড়িতে সবাই খুব চিন্তা করছে। কি করছিস জানাস। রাখছি। শায়ক, হ্যাঁ এই ফোনে লাইভ নিউজটা বলতো ফাস্ট। ব্রেকিং নিউজ, হাসনাবাদের সুপারস্টারের শোতে গন্ডগোল, ফ্যানেদের দৌড়াতে অশান্তি, তার দায় এড়িয়ে গেলেন সাক্ষ্যজিৎ। আর আমরা দেখে নেব প্রত্যক্ষদর্শীরা কি বলছে। তুমি দেখেছো কে বোম ফাটিয়েছে? হ্যাঁ দেখেছি। কে? সাক্ষ্যজিতের ফ্যান ক্লাবের ছেলে। আমি নিজের চোখে দেখেছি ওরা ইচ্ছে করে বোম ফাটিয়েছে। সব সময় সুপারস্টার সাক্ষ্যজিৎ এটাই করে, নিজের অসভ্য ফ্যান ক্লাবকে প্রোটেক্ট করে। আপনারা তো সাংবাদিক, জানান সবাইকে, যে সাধারণ মানুষ সাক্ষ্যজিৎকে সুপারস্টার বানিয়েছে, তাদের প্রতি তার কোনো দায়িত্ব নেই। এই মেয়েটাই আজ পুরো স্ট্যাম্পেরটা ভেস্তে দিয়েছে। এর জন্য আমাদের প্ল্যানটা পুরো ঘেটে গেল। নমস্কার। মেয়েটা এরকম একটা বাইট দিয়ে দিল ক্যামেরার সামনে। হ্যাঁ, আরে এতদিন ধরে আমরা এতগুলো শো করেছি, এত জায়গায় শো করেছি, এর থেকে বেশি ক্রাউড আমরা ফেস করেছি। কোথাও তো এরকম দুর্ঘটনা ঘটেনি। মেয়েটা সেই প্রথম দিন থেকে আমার ফ্যান ক্লাবের পেছনে পড়ে আছে। আরে আমার ফ্যান ক্লাবের ছেলেরাই তো এতদিন ধরে আমার ক্রাউড হ্যান্ডেল করেছে। আর আজ কি না কি মিসম্যানেজমেন্ট হয়েছে, যার জন্য গেট ক্র্যাশ হয়েছে, সব দোষ হয়ে গেল আমার ফ্যান ক্লাবের। আর ওর এই অবান্তর কমপ্লেন শুনিনি বলে ও 2-4টে বাজে কথা বলে দিল মিডিয়ার সামনে। কি ডেঞ্জারাস মেয়েটা, তোমাকে নানানভাবে চেষ্টা করছে মেলায়ন করার জন্য। এতদিন পারেনি, আজ একটা মোক্ষম সুযোগ পেয়েছে যে
পাবলিকের সামনে তোমার ইমেজটাকে ডাউন করে দিল। সাক্ষ্যজিৎ চ্যাটার্জির ইমেজ ডাউন করবে না? সাক্ষ্যজিৎ চ্যাটার্জির সায়ক? হ্যাঁ, লাইভ নিউজের এডিটর কে? পিয়ালি। ওকে ইমিডিয়েটলি ফোন কর, আর ফোন করে বল নিউজটা ড্রপ করতে। আর এটাও বলিস যে উইদাউট এনি প্রুফ এরকম একটা নিউজ চালাই কি করে? উইদিন 2 মিনিটস ওরা যদি এই নিউজটা ড্রপ না করে তাহলে কিন্তু ওদের এগেনস্টে স্টেপ নেব, সেটা বলে দিস। যা। আমার ইমেজ ডাউন করবে না? আমার ইমেজ? না ভাই, ওরা বললো ওরা নিউজটা ড্রপ করিয়ে দিচ্ছে। সাক্ষ্যজিৎ চ্যাটার্জির পাওয়ার নিয়ে ওই মেয়েটার কোনো আইডিয়াই নেই। এতদিন আমি ওকে ইগনোর করেছি, ও আমার ইমেজ নষ্ট করার চেষ্টা করেছে না? এবার তো আমি ওকে ছাড়বো না, কিছুতেই না। This girl is the main culprit, জেজে। আমাদের ফুল প্রুফ প্ল্যানটা আজ জাস্ট এই মেয়েটার জন্য ফেল করে গেল। আমার যা রাগ হচ্ছে না। আমাদের প্ল্যানটা ফেল করেনি সিমি। হ্যাঁ, ইনিশিয়ালি হয়তো ওই মেয়েটার জন্য আমাদের প্ল্যানটা ভেস্তে গিয়েছে, কিন্তু মিডিয়ায় ওই বাইটটা দিয়ে ওই মেয়েটা আমাদের হাতে আর অনেক বড় একটা মোক্ষম অস্ত্র তুলে দিয়েছে। দেখো সিমি, এমনিতেও সাক্ষ্যজিৎ এই নিউজটা মিডিয়াতে বেশি দিন চলতে দেবে না, ও খবরটা ড্রপ করিয়ে দেবে। কিন্তু তার মধ্যে যা হওয়ার হয়ে গিয়েছে। ইনফ্যাক্ট ওই মেয়েটাই পুরো কাজটা করে দিয়েছে। মানে 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 আমি তোমাকে বোঝাচ্ছি, এদিকে এসো। দেখো ডার্লিং, এই ভিডিও ক্লিপটা না সাক্ষ্যজিৎকে কেস খাওয়ানোর জন্য যথেষ্ট। তুমি কাল ওই ফিমেল জার্নালিস্টকে ফোন করো, ওকে ফোন করে ওর কাছ থেকে ওই ভিডিও ক্লিপটা চেয়ে নাও। আর হ্যাঁ, তুমি ওকে বলে দিও ও যেন মন খারাপ না করে। এই নিউজটা ড্রপ হয়ে গেছে বলে ওর মন খারাপ হতেই পারে, কিন্তু মন খারাপ করলে তো চলবে না। তুমি ওকে বলো কাল সকালে সাক্ষ্যজিতের বাড়ির বাইরে যেতে, কারণ কাল সকালে ওর জন্য অপেক্ষা করছে আর অনেক বড় একটা খুব এক্সক্লুসিভ নিউজ। ওকে ওকে, দ্যাটস মাই গার্ল। দিদি, এই দিদি বাথরুমে গেছে বোধহয়। আসে দিদি এইভাবে তো
7 দিন ধরে একটা ধা লাগাতে পারছো না? আরশিকে দেখো তো কত সুন্দর করে সুরটা লাগাচ্ছে। শুনছো? তোমার থেকে না ওর গলার সুরটা অনেক ভালো হচ্ছে। ওর গানটা হবে, তোমার যে কি হবে ঈশ্বরই জানেন। একটু বোনের কাছে বসে শিখতে পারো তো গানটা। সেদিন যে তুই কেঁদেছিলি দিভাই, ওই দিনই আমি প্রতিজ্ঞা করে ফেলেছিলাম রে, যে গানের জন্য আমার দিদির চোখ দিয়ে জল ঝরে সে গান আমি আর কোনোদিনও শিখবো না। এই বাড়িতে একমাত্র তুই গান শিখবি, গান নিয়ে যাবতীয় স্বপ্ন একমাত্র তুই দেখবি, আর সেগুলো সত্যি করার ভার থাকবে আমার উপর। আরে বাবাইরা, তোর দিদি কি ভালো গান গায় রে। খুব, আমার দিদি হেব্বি খোলতাই গলা। তা তুমি এত সকালে? আরে আমি গেছিলাম একটু পুজো দিতে বজরংবলীর কাছে। তুই আজ থেকে নতুন কাজে যাবি না, তাই জন্য, যাতে সব মঙ্গল হয়। এনে ধর। আসছো মা, আমি বেরোলাম। এই মেজদি, আমার খাতা শেষ হয়ে গেছে, তুই তো কলকাতায় যাচ্ছিস, এনে দিবি রে? সাদা দিস্তা না মলাট করে দেবো। হ্যাঁ, এই তোর খাবারটা নিয়ে যা, ওখানে গিয়ে কি পাবি না পাবি নে। শান্তনুর কাছে কাজ করতিস, আমার কোনো চিন্তা ছিল না। এই নতুন কাজের জায়গাটা কেমন হবে আমার খুব চিন্তা হচ্ছে রে আরশি। আরে মা, মানুষ ভালো জায়গায় কাজ পেলে যাবে না? আর এই কাজটাও তো শান্তনুদাই দেখে দিল, তুমি তো চিন্তা কেন করছো বলো তো? চিন্তা কাজ নিয়ে নয় রে মা, তোকে নিয়ে। তুই তো হাজারটা সমস্যা হলেও মুখ ফুটে কিচ্ছু বলবি না আমাদের। এই যে শান্তনুর দোকানের কাজটা চলে গেছে, সেটাও তো আমাদের কাল রাতে বললি। নতুন একটা কাজ না পেয়ে কাজ চলে যাওয়ার চিন্তা তোমাদের মাথায় চাপিয়ে দিয়ে কি লাভ হতো বলো? হ্যাঁ, আমি বলি কি কাকু কাকিমা, তোমরা একদম চিন্তা করো। আচ্ছা, সকালবেলা তো পুজো দিয়ে এলাম বজরংবলীর কাছে, উনি সব বিপদ আপদ কাটিয়ে দেবেন। না প্রসাদ খাও, এনে আলতা প্রসাদ। বাবা, তুমি সকাল সকাল পুজো দিতে চলে গেছিলে? তোমাদের দুজনের ভাইচারাটা কিন্তু দেখার মতন। হ্যাঁ, সুব্রত, এই বলছি আমি না এবার ট্রেন মিস করবো। মা আসছি, বাবা আসছি, এই টাটা টাটা। সাবধানে যা, সাবধানে যা। আরে এই সুব্রত, দুগ্গা দুগ্গা। ঘটক কাকা, এই যে, আরে আরশি, সকাল সকাল একটা শুভ খবর নিয়ে এসেছি। সুব্রত কই? এই তো, এই যে সুব্রত। আরে ঘটক ঠাকুর, আসুন আসুন, বসুন বসুন। এই তো পুজো। সুব্রত, এই কাকুয়ের জন্য একটা ভালো পাত্র পেয়েছি। তাই নাকি? বজরংবলী মুখ তুলে চেয়েছেন। আরে এই পাপাই দিদির বিয়ে, নাচো নাচো, বিয়ে দিছো, বিয়ে বিয়ে দিদি বিয়ে। পাপাই বলছে আমার জন্য বিয়ের সম্বন্ধ এলো, তুমি লজ্জা পাচ্ছ? যা বলেছিস দি ভাই, মুখটা দেখ না, লাল হয়ে গেছে এবারে। আরে অন্যের বিয়ে হোক বা নিজের,
বিয়ের কথা উঠলেই পাপাইদা তো লজ্জায় লাল হয়ে যায়। তুমি চিন্তা করো না পাপাইদা, দিদির বিয়েটা মিটুক, তারপরই তোমার ব্যবস্থা করব। পাপাই শোন না, একটা উপকার করে দে বাবা। ঘটক ঠাকুর সকাল সকালে এত ভালো একটা খবর দিল, যা একটু মিষ্টি নিয়ে আয়। ওই জগন্নাথের দোকান থেকে আনবি। হ্যাঁ দাঁড়িয়ে আছো কেন পাপাইদা? ধরো, যাও। যাও যাও যাও। আরে যাও না বাবা, যাও। এই কাকুয়ের জন্য একটা ভালো পাত্র পেয়েছি, তাই নাকি? পাপাই যে আমার জন্য বিয়ের সম্বন্ধ এলো, তুমি লজ্জা পাচ্ছ? দুশো টাকার রসগোল্লা। ইয়াপা পাপাই, সকাল সকাল মিষ্টি নি। কি হয়েছে, চোখে জল কেন? শ্রাদ্ধ, সবাই মিষ্টি খাবে না। মানে না